ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য, বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সীমান্ত নিয়ে মিথ্যাচার করছে ভারত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানি দেওয়ার অভিযোগ বিএনপির। এবং শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব সবাইকে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। তিনি আরও বলেন, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। এ সময় আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলনের প্রস্তাব দেন ধর্মীয় নেতারা। তাঁতিবাজারে একটা ঘটনা হয়েছিল, একটা ককটেল ফাটিয়েছিল, একজন ফাটায়নি, ককটেল মেরেছিল, এটি একমাত্র খবর ছিল। তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে, এবং সেখানে সবাই যোগদান করেছে। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, বুড়া বুড়িরা গেছে, মুসল্লিরা গেছে, মৌলানারা গেছে, সবাই গেছে, আনন্দ সহকারে করেছে। তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে না, একটু তো কাজ করেছি। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে, আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ওই ধরনের উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন কোনো প্রভাব ফেলছে না। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 1985 সালে প্রথম এই দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা 54,348 জন। ভবিষ্যতের সংখ্যা 65,000-এ উন্নীত করা হবে। একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে, এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। ভারত স্বাধীনতাকামী অনেক জাতিকে মাথানত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। পৃথক অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা বলেন, দেশ হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানিদাতাদের পক্ষে অবস্থান নিয়েছে ভারত। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই এখন সরব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়। দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি ধরে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। ছোট্ট দুই একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে।
পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য। অন্যদিকে ঐক্য করতে গিয়ে যাতে বাকশাল কায়েম না হয় সে ব্যাপারে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই আগস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন, সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই ইউনিটি শুধু ইউনিটি নয়, ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি। বলেন, স্বৈরাচার দেশে না থাকলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা দ্রুত সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এই চিত্র রিপোর্ট। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন নিশ্চুপ থাকলেও একের পর এক ফোনালাপ ফাঁস হতে থাকে তার। কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায় তাকে। নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী পক্ষের বাড়ি ঘরে আগুন দিতেও নির্দেশ দেওয়ার বক্তব্য প্রকাশিত হয়। তদন্ত সংস্থা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেখ হাসিনার বিদ্বেষমূলক এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স, যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বলছেন, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মামলা বাণিজ্য হয়রানিমূলক মামলা প্রতিরোধে বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগাল এইড স্কিম বিনামূল্যে প্রদান করবে বাংলাদেশ সংস্কারবাদী দল বিআরপি। বাংলাদেশ সংস্কারবাদী দল আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা বলেন, জুলাই ও আগস্টে গণ অভ্যুত্থানের শহীদদের রক্তে অর্জিত এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কোনো অন্যায় এবং অবিচার করতে দেওয়া হবে না। সংস্কারবাদী পার্টি জনগণের পাশে থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। বিআরপি এর সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি শিক্ষাবিদ ডক্টর কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নিয়ামত আলী সহ অনেকে। রাজধানীর দক্ষিণখানে কেসি ফাউন্ডেশন গ্যালারির তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা শফিকুল্লাহ মাদানী। প্রধান আলোচক ছিলেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার উত্তরা শাখার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সহ অনেকে। অনুষ্ঠানে 650 শিক্ষার্থীকে কোরআন শিক্ষা প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয়।
এবারে সারা বাংলা প্রসঙ্গ। বাংলাদেশে ইসকন নিষেধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকার ধামরাইয়ে ছাত্র জনতা। ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই প্রেস ক্লাবের সামনে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। ইসকনকে জঙ্গি সংগঠন দাবি করে বক্তারা এ সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান। বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্কার আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট ফাতেমা আক্তার, ইছাবেলা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন সহ অনেকে। বগুড়া শিবগঞ্জ উপজেলার ইসলাহুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী 10,000 হাফিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠান ঘিরে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয় মাদ্রাসা চত্বর। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এহসান এয়ার ট্রাভেলসের পরিচালক তৈয়ব খন্দকার। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মারফুর রহমান, মুফতি আয়ুব বিন মঈন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ও সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সহ অনেকে। শিক্ষকরা জানান, আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা সহ যুগোপযোগী পাঠদানের কারণে মাদ্রাসায় বেড়েছে শিক্ষার্থী। ভালো, পাশাপাশি ভালো শিক্ষায় উত্তীর্ণ বাচ্চারা। প্রায় 10 জন শিক্ষার্থী হেফজ শেষ করেছে। হাফেজা তাবাসসুম, সে মাত্র 126 দিনে পবিত্র কালামুল্লাহ শরীফকে হেফজ করার তৌফিক লাভ করেছে, আলহামদুলিল্লাহ। যারা হাফেজ হবে তাদের কঠোরভাবে পরিশ্রম করতে হবে এবং ওস্তাদদের কথা, আদেশ নির্দেশ মেনে চলতে হবে। আমি আজকে পবিত্র কোরআনের হেফজ শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। শিবগঞ্জে যদি কোনো প্রতিষ্ঠান এমন থেকে থাকে যেখানে সমন্বিত শিক্ষা দান করা হয়, সেটা কেবলমাত্র আমাদের ইসলাহুল উম্মাহ মাদ্রাসা। আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় 3 দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এবারের ইজতেমার আয়োজন করেছে জেলা তাবলিগ জামায়াত। আগামী শনিবার সকাল 11টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার কার্যক্রম। এরই মধ্যে ইজতেমা মাঠে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশেপাশের জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামায়াতের মুরব্বীরাও আসতে শুরু করেছেন। মাঠে একসঙ্গে নামাজ আদায়, বয়ান শোনা সহ মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যে রকম হয় এটা ওই রকমই জেলা ইজতেমা। এখানে আছে আমরা ওয়াজ মাহফিল শুনবো, হেদায়েতের কথাবার্তা হবে। আমরা এখানে 3 দিনের জন্য আসছি। ফজর টাইমে আজকে ফজর থেকে শুরু হয়েছে, শনিবারে দোয়া হবে, তারপর আমরা চলে যাব। ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি বাস্তবায়ন, জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি খাতের অপরাধীদের বিচারের গণদাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভার মাধ্যমে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেয় ক্যাবের উপজেলা শাখা। উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল মজিদের নেতৃত্বে সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম ও অন্যান্য সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংগঠনের নাম ব্যবহার করে ফান্ড গঠন করার নাম করে নিয়ম বহির্ভূতভাবে সাধারণ সদস্যদের কাছ থেকে চাঁদা তুলেন গোপালগঞ্জ কাশিয়ানীর হাসান জামান ও নাগেশ্বরীর রাজু। এই ঘটনায় সত্যতা পাওয়ায় সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়। অনেক চেষ্টা করে পদ ফিরে না পাওয়ায় অভিযুক্তরা কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন সহ ভিএফএ ও সমমানের সকল টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক প্রতিস্থাপন করে দ্রুত নিয়োগ প্রদান এবং প্যারাভেট নিবন্ধনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করা হয়েছে।
ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থী সোহেল রানা, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, শিহাবুদ্দৌলা, জাহাঙ্গীর আলম সহ অনেকে। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে জনগণই তাদের বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড সহ বন্দর উপজেলা পরিষদ চত্বর এলাকায় লিফলেট বিতরণ করার সময় সব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল লোকমান সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ জনগণের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে নওগাঁয়। নিয়ামতপুর উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচির আয়োজন করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন সহ অনেকে। রাজনীতি কোনো ব্যবসার জায়গা না, রাজনীতি হলো মানুষের জন্য কর্ম ও সহযোগিতা করা বলে মন্তব্য করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। ময়মনসিংহের হালুয়াঘাট নড়াইল ইউনিয়ন যুবদলের কর্মী সভায় তিনি একথা বলেন। নড়াইল ইউনিয়নের যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাটে করৈতলী কোক অ্যান্ড কোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোক অ্যান্ড কোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ভারত ও বাংলাদেশ দুই দেশের কয়লা আমদানি ও রপ্তানিকারক সদস্যদের সাথে এই মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন ভারতের গুয়াহাটি আসামের দোষী পর্যটক প্রাইভেট লিমিটেডের সভাপতি বিজয় দোষী, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ ও কোক অ্যান্ড কোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবুল কালাম সহ অনেকে। বিআরডিবির আওতাধীন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় ফলাফল ঘোষণা করেন উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ আতাউর রহমান। উপজেলা বিআরডিবির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু সাইদ মোহাম্মদ ইফতেখার হোসেন পপেল। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সদস্যবৃন্দ ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন মিলন সহ অনেকে। এই সমিতিগুলোকে নতুন রূপে প্রাণ ফিরে নিয়ে আসতে পারি এই লক্ষ্যে, এবং আগামীতে ইনশাল্লাহ আপনার দৃশ্যমান যে উন্নয়নগুলো দেখা যাবে সেগুলো বিআরডিবিতে আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মোল্লা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোহাম্মদ মাহবুব এ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুজ্জামান। এবারে চট্টগ্রাম সংবাদ। আগামী ৮০ দিনের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগের জেলা, উপজেলা ও তৃণমূলের কমিটি নতুনভাবে গঠনের উদ্দেশ্যে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। চট্টগ্রাম নগরীতে দলটির কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
আহমদ আজম খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এই কার্যক্রম শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অনেকে। বাংলাদেশের গ্রামভিত্তিক প্রথম ওয়েবসাইট চুনতি.com-এর উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চুনতি.com ম্যারাথন। আগামী 13 ডিসেম্বর সকাল 6টায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। প্রথম ও দ্বিতীয় আসরের মতোই এবারও পৃষ্ঠপোষকতায় থাকছে কনফিডেন্স সল্ট লিমিটেড। সংগঠনের সদস্য সচিব জাহিদুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ম্যারাথনের আহ্বায়ক ডক্টর মাহমুদুর রহমান। এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কনফিডেন্স সল্ট লিমিটেড এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সর্দার নওশাদ ইমতিয়াজ। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সীমান্ত নিয়ে মিথ্যাচার করছে ভারত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির উস্কানি দেওয়ার অভিযোগ বিএনপি। এবং শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।